গল্পের আজকের নতুন গল্প বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা বিড়াল। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় 26শে জুন 1838 সালে তিনি উত্তর চব্বিশ পরগনা জেলার নৈহাটি শহরে জন্মগ্রহণ করেন। বাংলা গদ্য উপন্যাসের বিকাশে তার অসীম অবদানের জন্যে তিনি বাংলা সাহিত্যের ইতিহাসে অমরত্ব লাভ করেছেন। তাকে সাধারণত প্রথম আধুনিক বাংলা উপন্যাসিক হিসাবে গণ্য করা হয়, তবে গীতার ব্যাখ্যাদাতা হিসাবে, সাহিত্য সমালোচক হিসাবেও তিনি বিশেষ খ্যাতিমান। তিনি জীবিকা সূত্রে ব্রিটিশ রাজের কর্মকর্তা ছিলেন। তিনি বাংলা ভাষার আদি সাহিত্যপত্র বঙ্গদর্শনের প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন। আমি শয়নগৃহে চার পেয়ের উপর বসে হুঁকো হাতে ঝিমাচ্ছিলাম। একটু মিটমিট করে ক্ষুদ্র আলো জ্বলছে। দেওয়ালের উপর চঞ্চল ছায়া প্রেতবৎ নাচছে। আহার প্রস্তুত হয়নি, এজন্য হুঁকো হাতে নিমিলিত লোচনে আমি ভাবছিলাম যে আমি যদি নেপোলিয়ান হতাম তবে ওয়াটারলু জিততে পারতাম কি না। এমন সময় একটু ক্ষুদ্র শব্দ হলো। চেয়ে দেখলাম, হঠাৎ কিছু বুঝতে পারলাম না। প্রথমে মনে হলো ওয়েলিংটন হঠাৎ বিরলত্ব প্রাপ্ত হয়ে আমার কাছে আপিং ভিক্ষে করতে এসেছে। প্রথম উদ্যমে পাষাণবৎ কঠিন হয়ে বলবো মনে করলাম, ডিউক মশাইকে ইতিপূর্বে যথাচিত পুরস্কার দেওয়া গেছে, এখন আর অতিরিক্ত পুরস্কার দেওয়া যেতে পারে না। বিশেষ অপরিমিত লোভ ভালো না। ডিউক বলল। তখন চোখ চেয়ে ভালো করে দেখলাম যে ওয়েলিংটন নয়, একটি ক্ষুদ্র মার্জার। প্রসন্ন আমার জন্য যে দুধ রেখে গিয়েছিল তা নিঃশেষ করে উদারসাৎ করেছে। আমি তখন ওয়াটারলুর মাঠে ভুজ রচনায় ব্যস্ত, অত দেখিনি। এখন মার্জার সুন্দরী নির্জল দুধ পানে পরিতৃপ্ত হয়ে আপন মনের সুখ এ জগতে প্রকটিত করবার অভিপ্রায়ে অতি মধুর স্বরে বলছে। বলতে পারি না, বুঝি তার ভিতরে একটু ব্যঙ্গ ছিল। বুঝি মার্জার মনে মনে হেসে আমার পানে চেয়ে ভাবছিল, কেউ মোড়ে বিল ছেঁচে, কেউ খায় কই। বুঝি সে ম্যাও শব্দে একটু মন বুঝবার অভিপ্রায় ছিল। বুঝি বিড়ালের মনের ভাব, তোমার দুধ তো খেয়ে বসে আছে, এখন বলো কি। বলি কি, আমি তো ঠিক করতে পারলাম না দুধ আমার বাপেরও নয়, দুধ মঙ্গলার দুয়েছে প্রসন্ন, অতএব সে দুধে আমারও যা অধিকার বিড়ালেরও তাই। সুতরাং রাগ করতে পারি না। তবে চিরাগত একটি প্রথা আছে যে বিড়াল দুধ খেয়ে গেলে তাকে তাড়িয়ে মারতে যেতে হয়। আমি যে সেই চিরাগত প্রথার অবমাননা করে মনুষ্যকুলে কুলাঙ্গার স্বরূপ পরিচিত হব, তাও বাঞ্ছনীয় নয়। কি জানি, এই মার্জারি যদি স্বজাতিমণ্ডলে কমলাকান্তকে কাপুরুষ বলে উপহাস করে, অতএব পুরুষের ন্যায় আচরণ করাই বিধে। তা স্থির করে সকাতর চিত্তে হাত থেকে হুঁকো নামিয়ে অনেক অনুসন্ধানে এক ভগ্ন যষ্টি আবিষ্কৃত করে সগর্বে মার্জারির প্রতি ধাবমান হলাম। মার্জারি কমলাকান্তকে চিনত। সে যষ্টি দেখে বিশেষ ভীত হওয়ার কোনো লক্ষণ প্রকাশ করল না, কেবল আমার মুখ পানে চেয়ে হাই তুলে একটু সরে বসল। বলল, প্রশ্ন বুঝতে পেরে যষ্টি ত্যাগ করে পুনরায় শয্যায় এসে হুঁকো নিলাম। তখন দিব্যকর্ণ প্রাপ্ত হয়ে মার্জারের বক্তব্য সকল বুঝতে পারলাম। বুঝলাম যে বিড়াল বলছে, মারপিট কেন?
স্থির হয়ে হুঁকো হাতে করে একটু বিচার করে দেখো দেখি, এই সংসারে ক্ষীর, সর, দুধ, দই, মাছ, মাংস সকলই তোমরা খাবে, আমরা কিচ্ছু পাবো না কেন? তোমরা মানুষ, আমরা বিড়াল, প্রভেদ কি? তোমাদের খুদ পিপাসা আছে, আমাদের কি নেই? তোমরা খাও, আমাদের আপত্তি নেই, কিন্তু আমরা খেলে তোমরা কোন শাস্ত্রানুসারে ঠ্যাঙ্গা লাঠি নিয়ে মারতে আসো, তা আমি বহু অনুসন্ধানেও পেলাম না। তোমরা আমার কাছে কিছু উপদেশ গ্রহণ করো, বিজ্ঞ চতুষ্পদের কাছে শিক্ষালাভ ব্যতীত তোমাদের জ্ঞান উন্নতির উপায়ন্তর দেখি না। তোমাদের বিদ্যালয় সকল দেখে আমার বোধ হয় তোমরা এতদিনে এই কথাটি বুঝতে পেরেছ। দেখো শয্যাশায়ী মানুষ, ধর্ম কি? পরোপকারী পরম ধর্ম। এই দুধটুকু পান করে আমার পরম উপকার হয়েছে। তোমার আহরিত দুধে এই পরোপকার সিদ্ধ হলো, অতএব তুমি সেই পরম ধর্মের ফল ভাগী। আমি চুরি করি আর যাই করি, আমি তোমার ধর্ম সঞ্চয়ের মূলীভূত কারণ। অতএব আমাকে প্রহার না করে আমার প্রশংসা করো, আমি তোমার ধর্মের সহায়। দেখো আমি চোর বটে, কিন্তু আমি কি সাধ করে চোর হয়েছি? খেতে পেলে কে চোর হয়? দেখো যারা বড় বড় সাধু চোরের নামে শিহরিয়ে ওঠেন, তারা অনেকে চোর অপেক্ষা অধার্মিক। তাদের চুরি করবার প্রয়োজন নেই বলে চুরি করেন না, কিন্তু তাদের প্রয়োজনাতীত ধন থাকতেও চোরের প্রতি যে মুখও তুলে চায় না, তাতেই চোরে চুরি করে। অধর্ম চোরের নয়, চোরে যে চুরি করে সে অধর্ম কৃপণ ধনীর। চোর দোষী বটে, কিন্তু কৃপণ ধনীও তার অপেক্ষা শতগুণে দোষী। চোরের দণ্ড হয়, চুরির মূল যে কৃপণ তার দণ্ড হয় না কেন? দেখো আমি প্রাচীরে প্রাচীরে ম্যাও ম্যাও করে বেড়াই, কেউ আমাকে মাছের কাঁটাখানাও ফেলে দেয় না। মাছের কাঁটা পাতের ভাত নর্দমায় ফেলে দেয়, জলে ফেলে দেয়, তাও আমাকে ডেকে দেয় না। তোমাদের তো পেট ভরা, আমার পেটের খিদে কি প্রকারে জানবে? হায় রে হায়, দরিদ্রের জন্য ব্যথা হলে তোমাদের কি কিছু অগৌরব আছে? আমার মতো দরিদ্রের ব্যথায় ব্যথিত হওয়া লজ্জার কথা সন্দেহ নেই। যে কখনো অন্ধকে মুষ্টি ভিক্ষে দেয় না, সেও একটা বড় রাজা। ফাঁপড়ে পড়লে রাতে ঘুমায় না। সকলেই পরের ব্যথায় ব্যথিত হতে রাজি, তবে ছোট লোকের দুঃখে কাতর। ছি, কি হবে? দেখো যদি অমুক শিরোমণি কি অমুক ন্যায়ালঙ্কার এসে তোমার দুধটুকু খেয়ে যেতেন, তবে তুমি কি তাকে ঠ্যাঙ্গা লাঠি নিয়ে মারতে আসতে? বরং জোরহাত করে বলতে, আর একটু কি এনে দেব? তবে আমার বেলা লাঠি কেন? তুমি বলবে তারা অতি পণ্ডিত, বড় মান্য লোক। পণ্ডিত বা মান্য বলে কি আমার অপেক্ষা তাদের খিদে বেশি? তা তো নয়। তেলা মাথায় তেল দেওয়া মানুষের রোগ। দরিদ্রের খিদে কেউ বোঝে না। যে খেতে বললে বিরক্ত হয় তার জন্য ভোজের আয়োজন করো, আর যে খিদের জ্বালায় বিনা আহ্বানেই তোমার অন্ন খেয়ে ফেলে, চোর বলে তার দণ্ড করো। ছি ছি ছি। দেখো আমাদের দশা দেখো, দেখো প্রাচীরে প্রাচীরে, প্রাঙ্গণে প্রাঙ্গণে, প্রাসাদে প্রাসাদে ম্যাও ম্যাও করে আমার চারিদিক দৃষ্টি করছি। কেউ আমাদেরকে মাছের কাঁটাখানাও ফেলে দেয় না। যদি কেউ তোমাদের সোহাগের বিড়াল হতে পারল, গৃহমার্জার হয়ে বৃদ্ধের নিকট যুবতী ভার্যার সহোদর, বা মূর্খ ধনীর কাছে শতরঞ্জ খেলোয়াড়ের স্থানীয় হয়ে থাকতে পারল, তবেই তার পুষ্টি। তার লেজ ফোলে, গায়ে লোম হয়, আর তাদের রূপের ছটা দেখে অনেক মার্জার কবি হয়ে পড়ে। আর আমাদের দশা দেখো,
আহারের অভাবে উদর কৃশ, অস্থি পরিদৃশ্যমান, লাঙ্গুল বিনত, দাঁত বের হয়েছে, জিভ ঝুলে পড়েছে, অবিরত আহার অভাবে ডাকছি, খেতে পাই না। আমাদের কালো চামড়া দিকে ঘৃণা করো না। এ পৃথিবীর মাছ মাংসে আমাদের কিছু অধিকার আছে, খেতে দাও, নইলে চুরি করব। আমাদের কৃষ্ণ চামড়া, শুষ্ক মুখ, ক্ষীণ সুকরুণ ম্যাও ম্যাও শুনে তোমাদের কি দুঃখ হয় না? চোরের দণ্ড আছে, নির্দয়তার কি দণ্ড নেই? দরিদ্রের আহার সংগ্রহের দণ্ড আছে, ধনীর কার্পণ্যের দণ্ড নেই কেন? তুমি কমলাকান্ত দূরদর্শী, কেননা আফিংখোর, তুমিও কি দেখতে পাও না যে ধনীর দোষেই দরিদ্রে চোর হয়? 500 দরিদ্রকে বঞ্চিত করে একজনে 500 লোকের আহার সংগ্রহ করবে কেন? যদি করল, তবে সে খেয়ে তার যা বাইরে পড়ে তা দরিদ্রকে দেবে না কেন? যদি না দেয়, তবে দরিদ্র অবশ্যই তার কাছ থেকে চুরি করবে, কেননা অনাহারে মরে যাবার জন্য এই পৃথিবীতে কেউ আসেনি। আমি আর সহ্য করতে না পেরে বললাম, থাম থাম মার্জার পণ্ডিতে, তোমার কথাগুলো ভারী সোশিয়ালিস্টিক। সমাজ বিশৃঙ্খলার মূল। যদি যাহার যত ক্ষমতা, সে তত ধন সঞ্চয় করতে না পায়, অথবা সঞ্চয় করার চোরের জ্বালায় নির্বিঘ্নে ভোগ করতে না পায়, তবে কেউ আর ধন সঞ্চয়ে যত্ন করবে না। তাতে সমাজে ধন বৃদ্ধি হবে না। মার্জার বলল, না হইলে আমার কি? সমাজের ধন বৃদ্ধির অর্থ ধনীর ধন বৃদ্ধি। ধনীর ধন বৃদ্ধি না হলে দরিদ্রের কি ক্ষতি? আমি বুঝিয়ে বললাম যে সামাজিক ধন বৃদ্ধি ব্যতীত সমাজের উন্নতি নয়। বিড়াল রাগ করে বলল, আমি যদি খেতেই না পেলাম, তবে সমাজের উন্নতি নিয়ে কি করব? বিড়ালকে বোঝানো দায় হলো। যে বিচারক কসমিনকালে কেউ তাকে কিছু বোঝাতে পারে না, এ মার্জার সুবিচারক এবং সুতার্কিকও বটে। সুতরাং না বুঝার পক্ষে তার অধিকার আছে। অতএব তার উপর রাগ না করেই বললাম, সমাজের উন্নতিতে দরিদ্রের প্রয়োজন না থাকলে না থাকতে পারে, কিন্তু ধনীদের বিশেষ প্রয়োজন। অতএব চোরের দণ্ডবিধান কর্তব্য। মার্জারি মহাশয় বললেন, চোরকে ফাঁসি দাও, তাতেও আমার আপত্তি নেই, কিন্তু তার সঙ্গে আরেকটি নিয়ম করো, যে বিচারক চোরকে সাজা দেবেন তিনি আগে 3 দিবস উপবাস করবেন। তাতে যদি তার চুরি করে খেতে ইচ্ছে না করে, তবে তিনি স্বচ্ছন্দে চোরকে ফাঁসি দেবেন। তুমি আমাকে মারতে লাঠি তুলেছিলে, তুমি অদ্য হতে 3 দিবস উপবাস করে দেখো। তুমি যদি ইতিমধ্যে নসিরামবাবুর ভাণ্ডার ঘরে ধরা না পড়ো, তবে আমাকে ঠ্যাঙ্গাইয়া মারিও, আমি আপত্তি করব না। বিজ্ঞ লোকের মতো এই যে যখন বিচারে পরাস্ত হবে, তখন গম্ভীরভাবে উপদেশ প্রদান করবে। আমি সেই প্রথানুসারে মার্জারকে বললাম, এই সকল অতি নীতিবিরুদ্ধ কথা, তার আন্দোলনেও পাপ আছে। তুমি এ সকল দুশ্চিন্তা পরিত্যাগ করে ধর্মাচরণে মন দাও। তুমি যদি চাও, তবে পাঠার্থে তোমাকে আমি নিউমান ও পার্কারের গ্রন্থ দিতে পারি। আর কমলাকান্তের দপ্তর পড়লেও কিছু উপকার হতে পারে। আর কিছু হোক বা না হোক, আফিমের অসীম মহিমা বুঝতে পারবে। এখন সস্থানে গমন করো। প্রসন্ন কাল কিছু ছানা দেবে বলেছে। জলযোগের সময় এসো, উভয় ভাগ করে খাবো। অদ্যও আর কারো হাঁড়ি খেও না। তবে ক্ষুধায় যদি নিতান্ত অধীরা হও, তবে পুনর্বার এসো। এখন সরিষা ভোর আফিং দেব। মার্জার বলল, আফিংয়ের বিশেষ প্রয়োজন নেই, তবে হাঁড়ি খাওয়ার কথা ক্ষুধানুসারে বিবেচনা করা যাবে। মার্জার বিদায় হলো।
একটি পতিত আত্মাকে অন্ধকার থেকে আলোয় এনেছি ভেবে কমলাকান্তের বড় আনন্দ হলো।